ওকে, ভেরি গুড। সো উইল স্টার্ট টুডেস ক্লাস। আজকে ক্লাসে আমরা হচ্ছে সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো, যেটা হচ্ছে আমাদের মেজারমেন্টস এর বেসিক। আচ্ছা, আমরা হচ্ছে বইয়ে যাই। সেটা হচ্ছে, so we have our chapter 1 here, which is scientific process and measurement. So মেজারমেন্ট কেন লাগে আমাদের সায়েন্সে? ওয়াই ডু উই নিড মেজারমেন্ট? ঠিক আছে, মেজারমেন্ট আমাদের সবকিছুর ক্ষেত্রেই দরকার। সবকিছুর ক্ষেত্রে কেন দরকার? এই যে আমরা যে অনেকে ডিভাইসে ক্লাস করছি, কেউ কেউ ল্যাপটপে ক্লাস করছে, কেউ ফোনে ক্লাস করছে, কেউ কম্পিউটারে ক্লাস করছি। তো আমরা যে অনলাইনে ক্লাস করতে পারছি, এই সব কিছু কিন্তু মেজারমেন্টস এর কারণে হয়েছে। তোমার মনে হতে পারে যে আমরা অনলাইনে ক্লাস করছি, এখানে মেজারমেন্টস এর কি আছে? মেজারমেন্টস এ আছে আমাদের কতটুকু ইলেকট্রিক কানেকশন, কতটুকু ভোল্টেজ দিয়ে একটা ডিভাইস চলবে, কতটুকু আমাদের হচ্ছে ব্যান্ডউইথ দরকার কানেকশন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য। সবকিছু কিন্তু মেজারমেন্টের ব্যাপার। খুব বেসিক লাইফে আমরা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা যেই টেবিলে বসে কাজ করছি, বা যে বিল্ডিং এ আমরা থাকি, যে স্কুলের ক্লাসরুমে আমরা পড়াশোনা করি, এভরিথিং ইজ বেসড অন মেজারমেন্ট। সো মেজারমেন্ট is not a tough chapter, but it is a very basic and important chapter in science. তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতে একটু কথা বলি। তোমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য এটা খুব একটা ক্রুশিয়াল চ্যাপ্টার না। খুব একটা ক্রুশিয়াল চ্যাপ্টার না বলতে আমি এটা বলতে চাচ্ছি না যে ইট ইজ নট ইম্পর্টেন্ট এট অল, এটা আমাদের লাগবে না। এটা অবশ্যই লাগবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাদের খুব বেসিক কিছু জিনিস জানলেই হবে। আমাদের একদম লাইন বাই লাইন সবকিছু মুখস্থ করে ফেলা লাগবে না, which is kind of true for every chapter. আমাদের কোনো চ্যাপ্টারই মুখস্থ করা উচিত না, আমাদের একদম বেসিকটা শেখা উচিত। সো আজকে আমরা হচ্ছে what we will do, we will learn the basic of science and measurement. খুব ইজি একটা চ্যাপ্টার, will be done in a week. এখন আমি হচ্ছে পড়াচ্ছি, এবং পড়ানোর মাঝে মাঝে তো আমি অবভিয়াসলি তোমাদেরকে জিজ্ঞেস করব। কারো যদি কোনো কোশ্চেন থাকে, একটু কাইন্ডলি ওই টাইমের জন্য ওয়েট করবে। আমি একটা প্যারা বা দুইটা পর পরই তোমাদেরকে আস্ক করবো কারো কোনো প্রবলেম আছে নাকি, আর অবভিয়াসলি কোনো কোশ্চেন থাকলে তো তোমাদেরকে আস্ক করবো যে তোমরা এটা জানো কিনা। সো ক্লাসের মাঝখানে আই গেস আজকে ক্লাসে ওই আগের দিনের মতো এত স্টুডেন্ট নাই, তো আমাদের ডিস্টার্ব হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু মেনটেন করার ট্রাই করবো। আচ্ছা, ফার্স্টে আসে আমাদের লেসন 1, হোয়াট ইজ সায়েন্স। সায়েন্স মিনস, এখানে আমাদের বইয়ের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সায়েন্স মিনস স্পেশালাইজড নলেজ। ঠিক আছে, স্পেশালাইজড নলেজ মানে কি? নলেজ মানে আমরা জানি, নলেজ মানে জ্ঞান। স্পেশালাইজড নলেজ মানে হচ্ছে কোনো একটা বিশেষ জ্ঞান। ঠিক আছে, কোনো একটা টপিকের উপর বা কোনো একটা সাবজেক্টের উপর আমাদের বিশেষ স্পেশাল যে নলেজটা থাকে, সেটাকে আমরা বলছি স্পেশালাইজড নলেজ। যেমন যে ডক্টর, সে হচ্ছে বায়োলজির উপর তার স্পেশালাইজড নলেজ আছে। যে হচ্ছে নাসাতে কাজ করে, ডু ইউ নো হোয়াট ইজ নাসা? Yes, miss. ওকে, নাসা হচ্ছে একটা অ্যারোনটিক্স ইনস্টিটিউট, যেখানে তারা রকেট টকেট বানায়, স্পেস নিয়ে গবেষণা করে। সো ওদের স্পেশাল হচ্ছে ফিজিক্স এর উপর নলেজ আছে, কসমোলজির উপর নলেজ আছে। কসমোলজি কি? কসমোলজি হচ্ছে স্পেস সায়েন্স। আচ্ছা, ওইটা যদিও তোমাদের এখন লাগবে না, জাস্ট বললাম তোমাদের জেনারেল নলেজের সাথে। আচ্ছা, ঠিক আছে। সো নলেজটা কি? নলেজ হচ্ছে সবকিছুই কি নলেজ? ইয়াস, সবকিছুই নলেজ। কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট নলেজ, কিছু কিছু জিনিস আনইম্পর্টেন্ট নলেজ। যেমন আমি আজকে একটা গ্রে কালার জ্যাকেট পরে আছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নলেজ না তোমাদের কাছে, বাট সায়েন্সে আমি এখানে যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমাদের কাছে এখন ইম্পর্টেন্ট নলেজ। তো আমাদের পড়াশোনা করার মেইন বেসিক এটাই যে আমাদেরকে জানতে হবে কোনটা ইম্পর্টেন্ট নলেজ, কোনটা আনইম্পর্টেন্ট নলেজ। ইম্পর্টেন্ট নলেজ গুলোকে আমরা বেশি ফোকাস দিয়ে পড়বো, তাহলে ইনশাল্লাহ উইল ডু গুড ইন আওয়ার এক্সাম। আচ্ছা, সো এখানে বলছে ইনফরমেশন, ডাটা অ্যান্ড স্কিলস অ্যাবাউট আ সাবজেক্ট along with understanding of the subject make up the knowledge of the subject। মানে ইনফরমেশন, সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন, এই সাবজেক্টে কি কি পড়াই বা কি কি জিনিস আমরা শিখতে পারবো এই সাবজেক্ট থেকে। ডাটা, ডাটা মিনস নিউমেরিক্যাল ইনফরমেশন। ঠিক আছে, নিউমেরিক্যাল ইনফরমেশন কি? আমি ধরো বললাম এটা আমাদের পেজ নাম্বার 2, এখানে একটা নাম্বার আছে, তো এটা হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন, এটা একটা ডাটা। আমাদের বইয়ে হচ্ছে ধরো আমি বললাম 2 থেকে 10 পর্যন্ত পেজ, এটা তোমাদের কাছে একটা ডাটা। স্কিলস, তোমরা যে এই বই থেকে কিছু শিখে যদি তোমরা নিজে থেকে সাইন্টিফিক কিছু করতে পারো, সেটা হবে তোমাদের স্কিল। along with understanding of the subject, মানে সাবজেক্টটা তোমরা বুঝতে পারছো। মেক আপ দি নলেজ অফ দি সাবজেক্ট, এই সবকিছু মিলে একটা সাবজেক্টের উপর আমাদের নলেজ হয়। তো হোয়াট ইজ সায়েন্স অ্যাবাউট? ঠিক আছে, সায়েন্স ইজ দি নলেজ অ্যাবাউট নেচার অ্যান্ড ভ্যারিয়াস ন্যাচারাল ফেনোমেনা। ফেনোমেনা মানে হচ্ছে ঘটনা বা প্রসেস কোনো কিছু, তার মানে
আমাদের চারপাশে যে প্রকৃতি আছে ওইটার ব্যাপারে বিভিন্ন ধরনের ফেনোমেনা। এখন প্রকৃতি বলতে শুধু গাছপালা, সবুজ সুন্দর নদ নদ নদী পাহাড় পর্বত এগুলা না। সায়েন্স নেচার মিনস এখানে অনেক কমপ্লেক্স জিনিসপত্র আছে। আমরা কি, যেহেতু তোমরা ক্লাস 6, আই গেস তোমরা কিছুটা হলো অ্যাটম সম্পর্কে জানো। অ্যাটম সম্পর্কে কি জানো? ক্লাস ইয়েস 4 বা মিস, 5 অ্যাটম কখনো হলো পড়েছো? একটা জিনিসের মানে ছোট ছোট আহ, হ্যাঁ, মানে ইয়াস। আচ্ছা, গুড, ভেরি গুড, ইউ আর ভেরি ক্লোজ। আচ্ছা, অ্যাটম হচ্ছে আমাদের বেসিক ইউনিট, ঠিক আছে? মানে সবকিছু, সব পদার্থের বেসিক ইউনিটটা হচ্ছে অ্যাটম। এখন আমি যদি বলি যে মিটার, যেমন আমরা বলি মিটার, রাস্তার মাপি যে 4 কিলোমিটার রাস্তা, এখানে মিটারটা হচ্ছে আমাদের ইউনিট, সেরকম অ্যাটম হচ্ছে আমাদের পদার্থের ইউনিট, ঠিক আছে? অনেকগুলো অ্যাটম মিলে হচ্ছে একটা পদার্থ হয়। তো এত জটিল আমরা এখন যাব না, আমরা আস্তে আস্তে শিখবো। বাট এই যে অ্যাটম দিয়ে কিন্তু সবকিছু হচ্ছে, আমরা মানুষজনও কিন্তু তৈরি অ্যাটম দিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেকগুলো অ্যাটম মিলে একটা সেল হয় মানুষের শরীরে, ওই সেল গুলা মিলে তারপর পশু পাখি হয়, গাছপালা হয়, মানুষ হয়, অনেক কিছু হয়। তো ন্যাচারের মধ্যে কিন্তু ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তোমরা যে ক্লাস 6-এ এখন সায়েন্স সবগুলো একসাথে পড়ছো, 8 থেকে বা 9-10 থেকে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা পড়বা। সো ইট উইল বি মোর ফান। এখন আমরা একদম বেসিকটা শিখবো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো নেক্সট প্যারা বলছে an information or perception about nature is not science, মানে সব নেচারের ব্যাপারে সব ইনফরমেশন বা সব ধারণাই কিন্তু সায়েন্স না। if someone gives an imaginative explanation of a natural phenomenon it is not science। আমি ধরো বৃষ্টি হচ্ছে, এটা নিয়ে আমি বানাই বানাই তোমাকে কিছু তুমি আমাকে আস্ক করলে যে মিস ওয়াই ইজ ইট রেইনিং, বা বৃষ্টি কেন হয়, এটার পিছে সায়েন্সটা কি, আমি তোমাকে বানাই বানাই বলে ফেললাম যে অমুক জায়গায় পরীদের বিয়ে হচ্ছে তাই আজকে বৃষ্টি হচ্ছে। সো দ্যাট উইল নট বি সায়েন্স। যে কোনো কিছু ব্যাখ্যা দিয়ে দিলে সেটা সায়েন্স হবে না। আমাকে তোমাকে ইনফরমেশন দিয়ে, এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে কেন হচ্ছে কিছু একটা। সো বৃষ্টি কিভাবে হয়, ডু ইউ নো? ইয়েস কেউ জানে মিস, না, নো আইডিয়া। বৃষ্টি হিটের জন্য ওইগুলো মানে আহ, মানে হিটের জন্য ওইসব ভ্যাপর হয়ে গিয়ে আকাশে ক্লাউড হয়ে যায়, তারপর ক্লাউড থেকে রেইন। ইয়েস, ভেরি গুড, এক্সেলেন্ট আরাফ। আচ্ছা, বৃষ্টি এই কারণে হয়েছে, হিটের জন্য বা গরমের কারণে তাপে পানি বাষ্প হয়ে, নদ নদীর পানি বা খাল বিলের পানি বাষ্প হয়ে আকাশে যে জমা হয়, ভারী হয়ে মেঘ হয়, মেঘ যখন অনেক ভারী হয়ে যায় তখন মেঘটা ভেঙে যায়, মেঘ ভেঙে তখন বৃষ্টি হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা জানলাম যে সায়েন্টিফিক নলেজ কোনটা, যেটা আমরা এভিডেন্স দিয়ে বা আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা প্রমাণ করতে পারবো। যে কোনো কিছু ইচ্ছা মতো বলে দিলে সেটা সায়েন্স হবে না। আচ্ছা, ফর অ্যাকুয়ারিং সায়েন্টিফিক নলেজ সায়েন্টিফিক প্রসেসেস আর নিডেড, ঠিক আছে? এই সায়েন্টিফিক প্রসেস গুলোর জন্য আমাদের মেজারমেন্ট লাগে। যে আমি ধরো কেমিস্ট্রি ল্যাবে দেখেছো তোমরা, যেহেতু এখন অনেক ছোট হয়তো বা স্কুলের কেমিস্ট্রি ল্যাব তোমরা ইউজ করো না, বাট মুভিতে দেখবা বা কোনো ধরনের কেমিক্যাল ল্যাবে দেখবা এই যে টেস্ট টিউবের মধ্যে সায়েন্টিস্ট এরকম ফোটা ফোটা করে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে। সো দ্যাটস অ্যাবাউট মেজারমেন্ট। আমি কোন একটা কেমিক্যাল তৈরি করতে যাচ্ছি, আমার কিন্তু জানতে হবে যে এই টেস্ট টিউবের মধ্যে আমি ঠিক কত ফোঁটা। মিস আমাদের একদিন সায়েন্স ফেয়ারে এরকম দেখিয়েছে। ইয়েস, ভেরি গুড, তাহলে তো ভেরি গুড, তুমি সায়েন্স ফেয়ার তো দেখেই থাকো। ল্যাব একবার নিয়ে গিয়েছিল, আমি অনেক দেখেছি। আচ্ছা, দেখে থাকলে তো ভেরি গুড, ইউ অলরেডি হ্যাভ অ্যান আইডিয়া। তো এই সবকিছু হচ্ছে মেজারমেন্টের উপর। ধরো আহ সবকিছু একটা মেজারমেন্ট আছে। আমি যে তোমাদের এখন ক্লাস নিচ্ছি, আমার ল্যাপটপে ঠিক কতটুকু ইলেকট্রিক কানেকশন দিলে আমার ল্যাপটপটা ঠিক মতো চলবে, সেটাও কিন্তু একটা মেজারমেন্টের উপর বেস করেই তৈরি হয়েছে। সো অল এভরিথিং সায়েন্টিফিক প্রসেসেস আর অ্যাবাউট মেজারমেন্ট। মেজারমেন্ট খুবই বেসিক, খুবই আনইম্পর্টেন্ট মনে হতে পারে, বাট উই অ্যাবসোলুটলি নিড মেজারমেন্ট ইন আওয়ার লাইফ। আচ্ছা, সায়েন্স আবার এই যে এবারে বলছে সায়েন্স ইজ দ্য নলেজ অ্যাবাউট নেচার এন্ড ন্যাচারাল ফেনোমেনন, যেটা আমরা আগে দেখেছি, obtained from observation and experiments or supported by experiments। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা একদম বেসিক নলেজ। কিন্তু এই নলেজটা কোথা থেকে এসেছে? মানুষ যখন একদম, আমরা যখন এত ডেভেলপ ছিলাম না, যখন আমাদের কাছে এত টেকনোলজি ছিল না, ডিড উই নো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে? আমরা জানতাম না। আমরা কি এটা জানি? এটা কিন্তু তোমাদের জেনারেল নলেজে খুবই কাজে লাগবে। এই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সোলার সিস্টেম থিওরি, এটা কি আবিষ্কার করেছে আমরা জানি? সক্রেটিস। শিওর? ইয়েস মিস। আচ্ছা, সক্রেটিস। আ দাঁড়াও, আমি একটু চেক করে নেই।
আমি তোমার কথা শুনে একটু কনফিউজ হয়ে গেলাম। আই ক্যান বি রং অবভিয়াসলি। আচ্ছা, ঠিক আছে। সোলার সিস্টেম থিওরি কি? সোলার সিস্টেম থিওরি হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, বা অন্যান্য যে গ্রহ নক্ষত্র আছে সূর্যের চারদিকে ঘুরে। ইট ওয়াজ নট ইনভেন্টেড বাই সক্রেটিস, ঠিক আছে? সক্রেটিস একজন ফিলোসফার ছিল, সক্রেটিস ওয়াজ নট আ সায়েন্টিস্ট, ফিলোসফার ছিল সক্রেটিস। আচ্ছা, এই সোলার সিস্টেম থিওরি দিয়েছে হচ্ছে কোপার্নিকাস, ঠিক আছে? কোপার্নিকাস এই সোলার সিস্টেম থিওরি দেওয়ার আগে আর মানুষজন বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে সেন্টারে আছে আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। আর এই যে পৃথিবীর মেবি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই আইডিয়াটা ফার্স্ট দিয়েছিল গ্যালিলিও, ঠিক আছে? আমরা গ্যালিলিওর নাম শুনেছি। ইয়েস মিস। ইয়েস, এই আইডিয়াটা দিয়েছিল গ্যালিলিও। এন্ড গ্যালিলিও যখন এই আইডিয়াটা দিয়েছিল তখন পৃথিবীর সবাই বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। সো গ্যালিলিও যখন ফার্স্ট এই আইডিয়াটা দেয় তখন দেয়ার ওয়ার আ লট অফ ক্রিটিসিজম। তখনকার যে রাজা ছিল, যে কিংডম ছিল, তারা হচ্ছে গ্যালিলিওকে পাগল বলে, বলে যে গ্যালিলিও কিছু জানে না, গ্যালিলিওকে মেন্টাল পেশেন্ট তখন করে। সেখানকার চার্চের গ্যালিলিও প্রুফ করে দিয়েছে তারপর। প্রিজনে তাকে বন্দি করে দেওয়া ইয়েস, হয় এরকম গ্যালিলিওকে বলার কারণে। সেক্লুড করে দেওয়া হয়েছিল। ঠিক প্রিজনার ছিল না গ্যালিলিও, বাট ইউ আর রাইট, গ্যালিলিওকে সেক্লুড করে দেওয়া হয়েছিল, Yes, কারণ তারপর গ্যালিলিও তখন তো প্রুফও করেছিল। ইয়েস, গ্যালিলিও লেটার প্রুফ, ঠিক আছে? তো এই যে গ্যালিলিও যে জানতে পারলো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, হাউ ডিড হি ফাইন্ড আউট? হি হ্যাড আ টেলিস্কোপ। ওইটা দিয়ে গ্যালিলিও অবজার্ভ করে যে পৃথিবীর চারপাশে যে তারা আছে, তারার যে পজিশন আছে এন্ড এভরিথিং, আমরা দেখছি যে ওগুলো পজিশন চেঞ্জ করছে। তার মানে পৃথিবীটা মুভিং, পৃথিবী মুভিং না হলে ওগুলো পজিশন চেঞ্জ করতে না। যাই হোক, ওগুলো অনেক জটিল ডেফিনেশন, আমাদের এটা দরকার নেই। বাট গ্যালিলিও কিন্তু অবজার্ভ করে, জিনিস অবজারভেশনের মাধ্যমে গ্যালিলিও একটা ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার করে। আজকে যদি দেখো, আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে ওঠে, বাট কেউ একজন আজকে যদি ক্লেম করে যে সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য আসলে পশ্চিম দিকে ওঠে, তাহলে আমরা অবভিয়াসলি তাকে কি ভাববো? পাগল ভাববো, ভাববো যে মাথা টাথা নষ্ট হয়ে গেছে, মেবি কি বলতেছে এসব। আমাদেরকে যদি প্রমাণ করতে পারে যে সূর্য আসলে পৃথিবীর কি উঠে, পশ্চিম দিকে উঠে, তখন আমরা বিশ্বাস করবো। প্রমাণটা কিভাবে হইতে হবে? সাইন্টিফিক নলেজের মাধ্যমে হতে হবে। কেউ মুখে বললো যে সূর্য পৃথিবীর পশ্চিম দিকে উঠবে, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করবো না। সো সায়েন্স ইজ অল অ্যাবাউট এভিডেন্স। আমাদেরকে এভিডেন্স দিতে হবে বা আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে। আচ্ছা, এখন আমরা যাই, এই যে সাইন্টিফিক প্রসেসটা, এটার স্টেপস কি? আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছো? ইয়েস ইয়েস। মিস। কি অ্যাডজাস্ট করা লাগবে? বড় ছোট করা লাগবে? নো মিস। আচ্ছা, ঠিক আছে। যদি খুব বেশি প্রবলেম হয়, এটা তো বইয়েরই পড়া, তোমাদের সবার কাছে তো সায়েন্স বই আছে, আমরা একটু যার যা সায়েন্স বইটা ফলো করব। আচ্ছা, স্টেপস অফ আ সায়েন্টিফিক প্রসেস। সায়েন্টিফিক প্রসেসের স্টেপস কিন্তু একটা না, সায়েন্সের অনেকগুলো ফিল্ড আছে, এক এক ফিল্ডের সায়েন্টিস্টরা এক এক ভাবে কাজ করে। আচ্ছা, কিছু বেসিক, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এখানে হচ্ছে বেসিকটা দেওয়া। বেসিকটা কি? ফার্স্ট হচ্ছে সিলেক্টিং কোয়েশ্চেন বা প্রবলেম। আমরা ফার্স্টে একটা প্রবলেম দেখতে পাই, কিছু একটা ক্ষেত্রে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তারপর আমরা ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করার পর আমরা একটা নিজের মাথায় একটা থিওরি দাঁড় করাবো। আমরা জানি না এই থিওরিটা রাইট কিনা, আমরা জাস্ট দাঁড় করাবো এই থিওরিটা। দেন প্ল্যানিং অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশন, মেথডস অ্যান্ড প্রিপেয়ারিং টুলস। তার মানে আমরা হচ্ছে কি এক্সপেরিমেন্ট করব, কি কি আমরা দেখব, তারপর হচ্ছে কি কি টুলস লাগবে, সেগুলো আমাদের কালেক্ট করতে হবে। এরপর আমরা অবজার্ভ করব অ্যান্ড ডাটা কালেক্ট করব, মানে আমরা বিভিন্ন ধরনের তথ্য তথ্য নিলাম, এক্সপেরিমেন্ট করে দেখলাম রেজাল্ট কি আসছে। তারপর ওই অ্যানালাইসিস অফ কালেক্টেড ডাটা, ওই ডাটাটাকে আমরা হচ্ছে বিশ্লেষণ করব, আমরা অ্যানালাইজ করব। তারপরে আমরা অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ রেজাল্ট। রেজাল্ট যদি আমাদের মন মতো হয় তাহলে ওই রেজাল্ট অ্যাকসেপ্টেড হয়, আর যদি এক্সপেরিমেন্টটা খুব একটা কার্যকর না হয় ওই রেজাল্টটা আমরা রিজেক্ট করে দেব। ডিসেমিনেশন অফ ফাইন্ডিংস, এটার মানে হচ্ছে আমরা যে রেজাল্টটা পেলাম ভালো খারাপ ওইটা আমরা যাচাই বাছাই করব। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা কি জানি লাইট কে আবিষ্কার করেছে? Who invented light? It is also important for GK. মিস থমাস এডিসন। Yes, very good. থমাস আলভা এডিসন লাইট আবিষ্কার করেছে। সো
First day he selected a question or problem ফার্স্ট স্টেপে যখন লাইট ছিল না তখন মানুষ কি ইউজ করতো, মোমবাতি ইউজ করতো, তারপর তেল দিয়ে প্রদীপ জ্বালাতো। সো হি থট যে আচ্ছা আমরা যে মোমবাতি দিয়ে জ্বালাচ্ছি জিনিসটা কিন্তু খুব একটা সেফ না, যে কোনো সময় নিভে যেতে পারে, and খুব একটা মোমবাতি দিয়ে আলো পাওয়াও যায় না। সো হি স আ প্রবলেম, দেন হি স্টার্টেড কালেক্টিং ইনফরমেশন যে আমরা কিভাবে ইলেকট্রিক লাইট বা ইলেকট্রিসিটি দিয়ে আমরা লাইট গ্রহণ করতে পারি। তারপরে একটা মডেল দাঁড়া করালো যে আমি এইভাবে এই লাইটটা ক্রিয়েট করব। দেন প্ল্যানিং অ্যান্ড এক্সপেরিমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, ফাইবার দিয়ে, মেটাল দিয়ে লাইট তৈরি করে তারপর ওই লাইট গুলোকে অবজার্ভ করলো, কোন লাইট কতক্ষণ জ্বলছে, কোন লাইট থেকে কতটুকু আলো পাওয়া যাচ্ছে, এগুলো দেখলো। অ্যানালাইসিস অফ কালেক্টেড ডাটা, তারপরে হচ্ছে ডাটাগুলো অ্যানালাইজ করলো, দেখলো কোনটা বেস্ট হয়। দেন লাইট যেহেতু আমাদের কাজ করেছে ঠিক মতো, সুতরাং হি অ্যাকসেপ্টেড দ্য রেজাল্টস এন্ড ডিসেমিনেশন অফ ফাইন্ডিংস, আমরা রেজাল্টটাকে যাচাই বাছাই করলো। রেজাল্ট যাচাই বাছাই করে যখন দেখা গেল যে ইলেকট্রিক লাইট ভালো কাজ করছে এই মোমবাতি বা হারিকেনের থেকে, সো লাইট বিকেম ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রসেস, খুবই ইজি, এগুলা কেউ মুখস্থ করতে দিবে না, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে আগাই একটা সাইন্টিফিক প্রসেসে। আচ্ছা, এরপর আসে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট মেথড অফ ফাইন্ডিং নিউ নলেজ ইন সায়েন্স। এক্সপেরিমেন্ট সম্পর্কে আমাদের অনেক আইডিয়া আছে, আমরা মুভি সিরিজ বা কার্টুন দেখলে আমরা দেখবো অনেক ক্রেজি সায়েন্টিস্ট দেখায় অনেক সময় মুভি সিরিজে, তারা এটা সেটা নিয়ে সারাক্ষণ এক্সপেরিমেন্ট করে। সো সায়েন্টিস্ট ফার্স্ট টেক্স আ প্রবাবল ডিসিশন, একটা হাইপোথিসিস, ঠিক আছে। একটা হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে ধারণা। হাইপোথিসিস মানে ধরো উম কিছু একটা হচ্ছে, ধরো আমি খুবই র্যান্ডম একটা এক্সাম্পল দিই, ধরো তোমার এরিয়াতে প্রতিদিন রাত 8টা বাজে কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে, প্রতিদিন রাত 8টা বাজে কারেন্ট চলে যাচ্ছে বা লোডশেডিং হচ্ছে, এখন যদিও অতটা হয় না আগের মতো, বাট এইটা নিয়ে আমরা কেউ জানি না যে কেন কারেন্ট চলে যাচ্ছে। তো তুমি ধারণা করলা যে এটা হতে পারে ভোল্টেজের প্রবলেম, যে ঠিক 8টা বাজে ভোল্টেজ কানেকশন অনেকটা কমে যায়, এই জন্য 8টা বাজে লোডশেডিং হচ্ছে। তুমি কিন্তু শিওর না, ঠিক আছে, যে এইটাই কি অ্যান্সার। এই জন্য এটা হবে হাইপোথিসিস, ঠিক আছে। যতক্ষণ না তুমি প্রমাণ করতে পারবা ততক্ষণ তোমার আইডিয়াটা কি থাকবে? হাইপোথিসিস থাকবে, ঠিক আছে। আচ্ছা, ধরো আহ ফার্স্ট যে হচ্ছে কি আবিষ্কার করে, ধরো ফার্স্ট যে টেলিভিশন আবিষ্কার করে, হ্যাঁ টেলিভিশন আবিষ্কার করে, টিভি আবিষ্কার করে। সে ফার্স্টে চিন্তা ভাবনা করলো যে আমরা এমন একটা জিনিস আবিষ্কার করতে পারি যেখান থেকে হচ্ছে গিয়ে আমরা সরাসরি হয়তো বা স্টেডিয়ামে না গিয়ে খেলা দেখতে পারবো বা থিয়েটারে না গিয়ে মুভি দেখতে পারবো। সো সে এটা শুধু চিন্তা করলো, এটা কি তখন সাইন্টিফিক হবে আর এটা শুধু একটা হাইপোথিসিস থাকবে? এটা একটা হাইপোথিসিস থাকবে তখন, কারণ তখনও সে কিছু ক্রিয়েট করতে পারেনি। এখনো যখন সে প্রমাণ করতে পারবে যে দূরে থেকেও আমরা কিছু একটা দেখতে পারি বা দূরে থেকেও আমরা কমিউনিকেট করতে পারি, প্রুফ করার পর সেটা হবে আমাদের এক্সপেরিমেন্ট অর রেজাল্ট। তার আগ পর্যন্ত এটা থাকবে হাইপোথিসিস, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আমরা একটু স্টেপস গুলা দেখি। উম ওকে, এক্সপেরিমেন্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য এক্সপেরিমেন্ট অন ওয়েদার ওয়াটার ইজ নেসেসারি ফর আ প্ল্যান্ট টু সার্ভাইভ। আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে গাছের বেঁচে থাকার জন্য পানি লাগে কিনা। ধরলাম আমরা জানি না, আমরা জানি যে গাছের বেঁচে থাকার জন্য পানি লাগে, বাট এই সিচুয়েশনে আমরা জানি না, ঠিক আছে। তো আমরা এক্সপেরিমেন্টটা করব, আমাদের গাছ লাগবে, তারপর হচ্ছে 2টা পট লাগবে গাছের জন্য, টব লাগবে, ওয়াটার লাগবে, ড্রাই সয়েল লাগবে। সো আমরা ফার্স্টে প্রবলেম সিলেক্ট করব। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে হোয়াই ডাজ ফ্লাওয়ার প্ল্যান্ট ডাই আফটার বিং প্ল্যান্টেড। আমরা ধরো গাছ লাগিয়ে রাখলাম শুধু, কিন্তু ওটাতে কোনো পানি দিলাম না, তারপর কি হবে? গাছটা অবভিয়াসলি মরে যাবে। তারপর আমরা প্রবলেমটা সিলেক্ট করব যে কেন গাছ মরে যাচ্ছে। তারপরে আমরা ইনফরমেশন গ্যাদার করব, ইনফরমেশন গ্যাদার করার পর আমরা ধারণা করব যে হতে পারে আমি গাছে পানি দিচ্ছি না দেখে গাছটা মারা যাচ্ছে। এরপর আমি এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট করে 2টা প্ল্যান্ট থাকবে, 2টা প্ল্যান্টে একটাতে আমি পানি দিব আর একটাতে আমি পানি দিব না, তারপর দেখবো যেটাতে আমি পানি দিচ্ছি ওই গাছটা মারা যাচ্ছে না। সেখান থেকে আমরা ডাটা অ্যানালাইসিস করব, অ্যানালাইজ করে আমরা একটা ডিসিশনে আসব যে পানি না দিলে গাছ মরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই খুব গেল, খুব বেসিক, আমাদের বিভিন্ন ধরনের এক এক ধরনের এক্সপেরিমেন্টে এক এক ধরনের স্টেপস হয়। সো এখন নেসেসিটি অফ মেজারমেন্ট, আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টার যেটা মেজারমেন্ট, সো আমাদের নেসেসিটি কি? আচ্ছা, এখানে বলছে
যে টেক দি এক্সাম্পলস অফ পারচেজিং রাইস অর ডাল ফ্রম গ্রোসার্স, মেকিং ক্লোথস অর স্টার্টিং এন্ড ফিনিশিং ক্লাসেস ইন টাইম। আমরা যে আমাদের এই ক্লাসটা কয়টা থেকে ছিল? 8টা থেকে ছিল। এই যে 8টা থেকে ক্লাস শুরু করতে হবে, 9টায় ক্লাস শেষ করতে হবে, এটাও কিন্তু একটা মেজারমেন্ট অফ টাইম। ঠিক আছে, আমাদের টাইম মেজার করার মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন সময় দিনের এক্স্যাক্টলি কোন জিনিসটা করতে হবে, কোন সময় আমাদেরকে কোথায় থাকতে হবে। তারপর আমরা কোনো কিছু কিনতে গেলে কত কেজি চাল কিনবো, কতটুকু ডাল কিনবো আমাদের, অথবা আমাদের কয়টা বই লাগবে, কয়টা খাতা লাগবে, এই সবই কিন্তু মেজারমেন্টস। তারপর জামা কাপড় বানানোর সময় আমাদের মেজারমেন্টস তো লাগে। আচ্ছা, without proper measurement, it is difficult to decide how many pairs of table bench will be accommodated in a classroom. ধরো আমার ক্লাসরুমের সাইজ হচ্ছে খুব খুব ছোট একটা ক্লাসরুম, ঠিক আছে, কিন্তু আমি যদি আমার কাছে মেজারমেন্ট না থাকে, আমি ওর জন্য 40টা টেবিল 40টা বেঞ্চ বানালাম, দ্যাট উড বি অ্যাবসলিউটলি আননেসেসারি অ্যান্ড ওয়েস্টফুল। সো আমাদের মেজারমেন্ট জানাটা ইম্পর্টেন্ট ইন এভরি স্ফিয়ার অফ আওয়ার লাইফ। আচ্ছা, এখন আমরা যাবো ইউনিটস অফ মেজারমেন্টে। এখানে স্পেলিং মিস্টেক আছে, বি ইউনিটস। আচ্ছা, সো ইউনিট কি? ইউনিট হচ্ছে, দেখো, আহ এখানে আমাদের লাগবে হচ্ছে মেজারমেন্টস এর অনেকগুলা কি থাকতে পারে, অনেকগুলা ফিল্ড থাকতে পারে। ঠিক আছে, ধরো আমি রাস্তা মাপবো। রাস্তা মাপার ক্ষেত্রে আমরা যেই ইউনিটটা দিয়ে বা যেই শব্দটা দিয়ে আমরা এক্সপ্রেস করব এই রাস্তার আয়তন বা এই রাস্তার লেন্থটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের ইউনিট। সুতরাং যে কোনো কিছু মাপার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দিয়ে, যে প্রসেসটা দিয়ে আমরা হচ্ছে এক্সপ্রেস করি আমাদের ডাটা, সেটাই হচ্ছে আমাদের ইউনিট। যেমন আমি বললাম 5 কিলোমিটার রাস্তা, এখানে কিলোমিটার একটা ইউনিট। আমি বললাম 10 কেজি চাল, এখানে কেজি আমাদের একটা ইউনিট। এটা দিয়ে আমি এক্সপ্রেস করছি আমাদের মেজারমেন্টটা। তারপর হচ্ছে আমি বললাম 1 হালি ডিম, এখানে হালি হচ্ছে আমাদের ইউনিট। তো ইউনিট অনেক ধরনের হয়। আমরা আমরা কি বলবো, কমনলি আমরা মিটার, তারপর হচ্ছে কেজি, লিটার, মিলিমিটার এগুলো চিনি, কিন্তু এর বাইরেও অনেক ধরনের ইউনিট হয়। কারেন্টেরও কিন্তু ইউনিট আছে, তারপর ভোল্টেজের ইউনিট আছে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটির ইউনিট আছে, বাট ওগুলো আমাদের এখন লাগবে না। আমরা হচ্ছে কমন ইউনিট গুলা দিয়ে আমরা একটু পড়াশোনা করবো। আচ্ছা, এখানে লেসন 6-এ বলছে ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড ইউনিটস। আচ্ছা, কিছু কিছু ইউনিটস আছে একদম বেসিক ইউনিটস, আর কিছু কিছু ইউনিট আছে যেগুলো আমরা অন্য ইউনিট থেকে পাই, এগুলাকে বলছে ডিরাইভড ইউনিট, মানে যেগুলো আমরা বিশ্লেষণ করে অন্য কিছু থেকে পাচ্ছি। আচ্ছা, হোয়াট উই মেজার ইজ জেনারেলি কল্ড আ কোয়ান্টিটি, মানে আমাদের পরিমাপ কতটুকু আছে বা কতখানি আছে, এটাই হচ্ছে কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, দ্য লেন্থ অফ এ টেবিল ইজ আ কোয়ান্টিটি অ্যান্ড দ্য হাইট ইজ আ কোয়ান্টিটি। এগুলো হচ্ছে আমাদের পরিমাপ, কতটুকু আছে। এগুলা এক্সপ্রেস করতে আমাদের লাগবে ইউনিট। হাইট আমরা বলতে পারি 5 ফিট, 10 ফিট, আবার আমরা মিটার দিয়েও বলতে পারি, 1 মিটার, 2 মিটার, অনেক কিছুই বলতে পারি। আচ্ছা, ওজনের ক্ষেত্রে অনেকে কেজি বলে, অনেকে পাউন্ড বলে, তো অনেক ধরনের ইউনিট আছে। আচ্ছা, এখন ফান্ডামেন্টাল মিস, ইউনিট আর জিনিস। এই ক্লাসে তো কম মানুষ কেন? এই ক্লাসে কম মানুষ কারণ হচ্ছে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের আলাদা ক্লাস হচ্ছে, ঠিক আছে। ক্লাস 6-এরই ধরো বাংলা ভার্সনে তোমাদের একটু স্টুডেন্ট বেশি ছিল, কিন্তু বাংলা ভার্সনকে আলাদা করে দেওয়া হয়েছে ওদের বোঝার জন্য। সো এই জন্য একটু কম মানুষ। আর কয়েকদিন গেলে আরো ইংলিশ ভার্সনে মানুষ বাড়লে তখন আরো মানুষ বাড়বে। যেহেতু বাংলা ভার্সন তারপর হচ্ছে ক্লাস সব আলাদা করে দেওয়া, এই জন্য এই ক্লাসে একটু কম মানুষ। ওকে, ঠিক আছে, ওকে আমরা মিস। একটু পড়াই যাই। আই নো দিস চ্যাপ্টার ক্যান বি ভেরি বোরিং। আমি যখন পড়তাম তখন আমার কাছেও মনে হতো এই চ্যাপ্টারটা অনেক বোরিং, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বেসিক্স। আরো যখন আমরা সামনে যাব, সামনে অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে। আই উইল টিচ ইউ আ লট অফ ইন্টারেস্টিং থিংস, বাট আপাতত বেসিকের জন্য আমাদের একটু এই চ্যাপ্টারটা একটু ধৈর্য ধরে পড়া লাগবে। আচ্ছা, আমি ছিলাম ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস কি, আমি বললাম যে ইউনিটটা আমরা ডিরেক্ট পাই। আর ডিরাইভড ইউনিটস কি, যেটা আমরা অন্য কোনো ইউনিট থেকে পাই। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মিস স্পিড। স্পিড, ভেরি গুড। যদিও স্পিড অনেক অ্যাডভান্স হয়ে যায়, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। স্পিড যে বলেছো, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে, ধরো আমি বললাম আমার ল্যাপটপটা 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চ। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট, এটার জন্য আমাদের অন্য কোনো ইউনিট দরকার পড়ে নাই। কিন্তু আমি যদি মিস, বলি এরিয়ার
এরিয়ার ইয়েস, ভেরি ইয়াটা গুড, ইয়েস। ডিরাইভড আমাকে কেউ ইউনিট। যদি আস্ক করে যে মিস আপনার ল্যাপটপের এরিয়া কত, তখন আমাদের লাগবে লেন্থ গুণ এরিয়াতে আমাদের কি কি লাগে, লেন্থ অ্যান্ড, লেংথ ইন্টু উইথ। ব্রেথ। ইয়েস, লেন্থ ইনটু উইথ অথবা ব্রেডথ বলা যায়, এল ইনটু ডাব্লিউ। এইটা হবে ডিরাইভড ইউনিট। এটা করার পর আমরা পাবো হচ্ছে স্কোয়ার ইঞ্চি বা স্কোয়ার মিটার। ঠিক আছে, নতুন যে আমরা ইউনিটটা পেলাম স্কোয়ার ইঞ্চ বা স্কোয়ার মিটার, সেটাই হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট। আবার ভেলোসিটি বা স্পিড যারা বললো, ওইটার ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স লাগে, টাইম লাগে। সেটার পরে আমরা পাই মিটার পার স্কোয়ার। তোমরা গাড়িতে উঠলে দেখবা গাড়ির স্পিড কিলোমিটার পার আওয়ার বলে বা মিটার পার সেকেন্ড বলে। এটাই হচ্ছে ডিরাইভড ইউনিট, যে বেশ কয়েকটা ইউনিট মিলে, একের বেশি ইউনিট মিলে ওই ইউনিট গুলো হয়েছে, সেগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। অন্য ইউনিট থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা সাইন্টিফিক প্রসেস বা ম্যাথমেটিক্স এর মাধ্যমে পাচ্ছি। আচ্ছা, এখন আসে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের এটা জিকে তে আসতে পারে। আইএসইউ ইউনিট বলা হয় যেটা। এটা কি? এটা হচ্ছে, ধরো আহ আমি যদি তোমার হাইট জিজ্ঞেস করি, তোমরা হয়তো বলতে পারো যে 5 ফিট, 5 ফিট 1 ইঞ্চি, 2 ইঞ্চি। কেউ কেউ আরো লম্বা হয়ে গেলে আরো বেশি থাকবে, 5 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি। আর কেউ একটু ছোট থাকলে 4 ফিট 10 11, অনেক কিছু আমরা বলতে পারি। কিন্তু এই যে একটা মানুষ ধরো, ঠিক আছে, তার আমরা মেজারমেন্ট ফিট দিয়ে করলাম। ঠিক আছে, ফিট দিয়ে না করে আমরা তো মিটার দিয়েও করতে পারতাম। এখানে আমরা ধরলাম এই মানুষটা 5 ফিট, কিন্তু এই 5 ফিট না দিয়ে কেউ একজন ভাবলো যে সে মিটার দিয়ে মাপবে। ঠিক আছে, তাহলে ধরলাম সেটা হবে 1.1 মিটার এই মানুষটা। এই যে একই কোয়ান্টিটির জন্য আমাদের অনেক ধরনের ইউনিট আছে। আবার ওজন মাপার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, পাউন্ড ইউজ করি, এত পাউন্ড। তারপর হচ্ছে অনেকে কেজি ইউজ করে, এত কেজি। গ্রাম ইউজ করা যায়, এত গ্রাম। টাইমের ক্ষেত্রে কি ইউজ করা যায়, সেকেন্ড ইউজ করা যায়, মিনিট ইউজ করা যায়, আওয়ার ইউজ করা যায়, মিটার সেন্টিমিটার, আমরা অনেক কিছু ইউজ করতে পারি। কিন্তু ইন্টারন্যাশনালি যখন কোনো মেজারমেন্ট দেওয়া হবে বা ইন্টারন্যাশনাল কোনো আমাদের সাইন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বা সাইন্টিফিক ডকুমেন্টস এর ক্ষেত্রে যখন আমাদের ইউনিট গুলা লাগবে, তখন যাতে কনফিউশন না হয় এই জন্য ইন্টারন্যাশনালি একটা ইউনিট সেট করে দেওয়া আছে, যে সবকিছুর জন্য এই ইউনিট গুলো হচ্ছে সেন্ট্রাল ইউনিট। যেমন আহ এখানে আমরা যাব, সেন্ট্রাল ইউনিট কি, সেন্ট্রাল ইউনিট যেটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, সেটার নাম হচ্ছে এমকেএস। ঠিক আছে, এমকেএস কি, সরি, এটা একটু মিটার কিলোগ্রাম সেকেন্ড। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এমকেএস হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, বাকিগুলো ইন্টারন্যাশনাল না। মিটার কিলোগ্রাম সেকেন্ড মানে আমি যদি কোনো কিছুর লেন্থ মাপি বা কোনো কিছুর দৈর্ঘ্য মাপি, কোনো কিছুর প্রস্থ মাপি বা কোনো কিছুর হাইট মাপি, সেটার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে মিটার ইন্টারন্যাশনালি, কিন্তু ফিট ইউজ করলে চলবে না। ওজন মাপতে গেলে আমাদের ইউজ করতে হবে কিলোগ্রাম, তখন কিন্তু গ্রাম, মিলিগ্রাম, লিটার এগুলো ইউজ করলে চলবে না। টাইমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটা বাদেও, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা বাদেও অনেক ধরনের ইউনিট ইউজ হয়। এফপিএস যেমন, এখানে হচ্ছে ফুট, যেমন আমরা বলি 5 ফুট এত ইঞ্চি। পাউন্ড সেকেন্ড। তারপর সিজিএস ইউনিট আছে, এখানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউজ করা হয়। কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কি, এমকেএস ইউনিট। এটা একটু মাথায় রাখতে হবে, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আচ্ছা, কখনো যদি তোমাকে সায়েন্সে কোনো ম্যাথ করতে দেওয়া হয় এবং প্রশ্নে যদি লেখা থাকে যে এটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে তোমার অ্যান্সারটা দিতে হবে, তখন অবশ্যই চেক করবা তোমার অ্যান্সারটা মিটার কিলোগ্রাম বা সেকেন্ডে এসেছে নাকি। আচ্ছা, এটাকে বলা হয় এসআই ইউনিট। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ এসআই অর ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই লাইনগুলো একটু যার যার বই আন্ডারলাইন করে রাখবা, আর এমনিও আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদের গ্রুপে। আচ্ছা, এসআই ইউনিট অর ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ম্যাথে সামনে যখন ম্যাথ থাকবে, তখন ম্যাথে যদি মেনশন করে দেওয়া থাকে এসআই ইউনিটে প্রকাশ করো, তখন এসআই ইউনিট আমাদের কি, এমকেএস। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে একটু, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আচ্ছা, এখন আসি ইউনিট অফ লেন্থ। এগুলো একটু ডেসক্রাইব করা হচ্ছে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ লেন্থ। আচ্ছা, এখানে ইউনিট অফ লেন্থ ইজ মিটার। ঠিক আছে, কিলোমিটার ইউজ করলে চলবে না, বা সেন্টিমিটার ইউজ করলে চলবে না, ফুট ইউজ করলেও চলবে না। আচ্ছা, দে মার্ক বোথ। আচ্ছা, এখানে হচ্ছে জেনারেল নলেজের জন্য এই পার্টটা একটু মনে রাখতে পারো, যে এই যে স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড আমরা একটা সেট করলাম যে এতটুকু হচ্ছে 1 মিটার। এটা কিভাবে আমরা আবিষ্কার করলাম যে এতটুকু 1 মিটার? আমরা হচ্ছে একটা কিছু একটা নিয়েছি, একটা অবজেক্ট নিয়েছি,
অবজেক্ট নিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে এই অবজেক্টটার যে যতটুকু দৈর্ঘ্য এটাকে উই উইল প্রেফার টু ইট অ্যাজ 1 মিটার, এটাকে আমরা 1 মিটার বলবো। তো দেখো এখানে বলছে দে মার্ক বোথ দি এন্ড অফ আ রড made by mixed metal of platinum iridium. They fix the distance between those 2 points at 0 degree Celsius as 1 meter. পরে একটু কঠিন মনে হতে পারে, বাট সায়েন্টিস্টরা কি করেছে, একটা মেটাল রড নিয়েছে, রডটা হচ্ছে প্লাটিনাম আর ইরিডিয়ামের তৈরি একটা রড। সেটাকে তারা কি করেছে, সেই রডটা নিয়ে ঠিক করেছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে এই রডের যতটুকু দৈর্ঘ্য থাকবে এটাই হচ্ছে 1 মিটার। ঠিক আছে, মানে জাস্ট র্যান্ডম একটা রড নিয়েছে, রড নিয়ে তারা ঠিক করেছে এটা এখন থেকে 1 মিটার, এইটাই। আচ্ছা, এরপরে আসছে দ্য মাল্টিপলস অ্যান্ড সাব মাল্টিপলস অফ লেন্থ ইউনিট। আচ্ছা ঠিক আছে, দেখো সব সময় কিন্তু আমাদের মিটার লাগে না, ঠিক আছে। আমি যদি একটা পেন্সিল মাপি যে এই পেন্সিলটা কতটুকু লম্বা বা এই পেন্সিলটার লেন্থ কতটুকু, তখন কিন্তু আমাদের মিটার লাগবে না, কারণ একটা পেন্সিল তো 1 মিটার হয় না, একটা পেন্সিল অনেক ছোট। সেক্ষেত্রে আমাদের হয়তো বা সেন্টিমিটার লাগবে বা ইঞ্চি লাগবে, ঠিক আছে, বা মিলিমিটার লাগবে। আমরা যখন একটা কয়েন মাপবো তখন আমাদের মিলিমিটার লাগবে, ঠিক আছে। সব সময় কিন্তু এক ইউনিট দিয়ে আমরা সবকিছু মেজার করতে পারছি না। আবার যখন আমরা অনেক লম্বা লম্বা ডিস্টেন্স মাপবো, যে ঢাকা থেকে রাজশাহী যেতে কতক্ষণ লাগবে, ঢাকা থেকে সিলেট যেতে আমাদের দূরত্ব কতটুকু, মাঝখানে লেন্থ কতটুকু, তখন কিন্তু মিটার দিলে অনেক আমাদের ইউনিট লাগবে, ঠিক আছে, অনেক আমাদের নাম্বার লাগবে। সো আমরা তখন মিটারকে মাল্টিপ্লাই করে ডিভাইড করে কিলোমিটার বানাবো, ঠিক আছে। আমাদের কোয়ান্টিটি ওয়াইজ আমরা হচ্ছে কি করি, মাল্টিপ্লাই করি এন্ড ডিভাইড করে আমরা ইউনিটি করি। আচ্ছা, একটু কঠিন লাগতে পারে, বাট আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। এখানে স্পেলিং মিস্টেক এগেইন। আমরা জানি 1 কিলোমিটার কত মিটার? 1000 মিটার। Yes, 1000 ভেরি meters. গুড। সো আমাদের ধরো আমি বললাম যে বাংলাদেশ থেকে আমেরিকার ডিস্টেন্স হচ্ছে 7,51,000 মিটার, ঠিক আছে। নাম্বারটা অনেক বড় হয়ে যাচ্ছে না? এত বড় ইয়েস নাম্বার মিস। কি সব জায়গায় অঙ্ক যদি আমরা করতে চাই বা কোনো কিছু ডিস্টেন্স বের করতে চাই, সবকিছুতে এত বড় নাম্বার ইউজ করা ঝামেলা। এই জন্য তখন আমরা কি করব, এটাকে 1,000 দিয়ে ভাগ করব। 7,51,000 মিটারকে আমরা 1,000 দিয়ে ভাগ করে আমরা কি করব, 751 কিলোমিটার। এটা মনে রাখা ইজি, এটা দিয়ে ক্যালকুলেশন করাও ইজি, 751 কিলোমিটার, ঠিক আছে। তার মানে মিটারকে আমরা কিভাবে কিলোমিটার করতে পারি, মিটারকে কিলোমিটার করতে হলে আমরা 1,000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছি না? ইয়েস মিস। ছোটবেলায় ক্লাস 5-6-এ সবারই ঐকিক নিয়মের ম্যাথ থাকার কথা। আচ্ছা ঠিক আছে, এখনো না করলেও তোমরা হচ্ছে সামনে যখন ম্যাথস করবা, ম্যাথসে ঐকিক নিয়ম আছে, তখন আরো ইজি লাগবে। তো এখন যেহেতু আমরা ম্যাথ করছি না, এখন জাস্ট আমরা এই ইউনিট গুলো মনে রাখবো। এই জিনিসগুলো কিন্তু একদম একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ভোলার কোনো চান্স নেই। এই যে 1 কিলোমিটার 1,000 মিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 10 মিলিমিটার, এটা একদম ছোটস্থ, ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। সব ধরনের ম্যাথ, সব ধরনের মেজারমেন্টে এই জিনিসটা লাগবে, সায়েন্স বলো ম্যাথস বলো সব জায়গায়, জিকে তো লাগতে পারে। আচ্ছা, এখন আসি ইউনিটস অফ ম্যাথ। এটা ছিল ইউনিটস অফ লেন্থ, ঠিক আছে। এখন আমরা আসবো ইউনিটস অফ ম্যাথ। ম্যাথ কি, কতটুকু পরিমাণ বস্তু আছে সেটাকে আমরা মাস বলছি, ইউনিট অফ মাস। আমরা সাধারণত বাংলায় এটাকে ওজন বলি, ঠিক আছে, বাট অনেক সময় আমরা ওয়েট বলি। আমরা বলি না তোমার ওয়েট কত, এটাই তো বলি, তোমার ওয়েট কত, বা এই জিনিসটার ওয়েট কত, বা এই খেলনাটার ওয়েট কত, এই ল্যাপটপের ওয়েট কত। কিন্তু ওয়েট হচ্ছে একটা ভুল মেজারমেন্ট, ঠিক আছে। ওয়েট মানে কিন্তু মাস না। আমরা যেটাকে ওয়েট বলি, ধরো আমি বললাম আমার ওজন 50 কেজিস, এটা কিন্তু ওয়েট না, এটা হচ্ছে মাস, ঠিক আছে। এইটা অবশ্যই অবশ্যই বলার ক্ষেত্রে ওজন বললে বা ওয়েট বললে সমস্যা নাই, কিন্তু খাতায় লেখার ক্ষেত্রে কখনোই মাসকে ওয়েট লেখা যাবে না। এটা একদম খাতায় স্টার দিয়ে লিখে রাখো, মাস আর ওয়েট কিন্তু এক জিনিস না। আমরা যেটাকে ওজন বলি বা যেটাকে আমরা বলছি যে আমার ওজন এত কেজি, এই চালের বস্তাটার ওজন এত কেজি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে মাস। বাংলায় সেটা হচ্ছে ভর, ঠিক আছে। এইটা একদম একদম এটা অনেক পরীক্ষায় আসে এবং অনেক স্টুডেন্টরা ভুল করে, ওয়েট আর মাসকে উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে। আমি যখন হাইট কোনো কি কিছু, জি, মিস? হাইট কি? হাইটের এখানে হাইট, যেটা হাইট সেটা হচ্ছে উচ্চতা, মানে কতটুকু উঁচু একটা জিনিস, সেটা ঠিক আছে। কিন্তু ওজন বলতে
এই যে আমি যদি বলি একটা চালের বস্তার ওজন কত, ঠিক আছে, ধরো চালের বস্তা পাওয়া যায় না, আমি বললাম এই চালের বস্তাটা 20 কেজি, তার মানে বোঝা যাচ্ছে এখানে 20 কেজি পরিমাণ ভর আছে, ঠিক আছে। এটা কিন্তু ওজন না, এটা কখনোই পরীক্ষার খাতে উল্টাপাল্টা করা যাবে না। কোনো কিছু যদি 20 কেজি আসে, 20 কেজি এটার ভর, ওজন লেখা যাবে না। যেহেতু তোমরা ইংলিশ ভার্সন, তোমরা অবশ্যই মাস লিখবা, কোনো কিছুর ওয়েট ওয়েট লেখা যাবে না, ঠিক আছে। আমি একটু বলছি, যেমন 1 কিলোগ্রাম তোমাকে বললো, ধরো কোশ্চেন এরকম ভাবে দিল যে আহ, একটা ট্রাকের ওজন 30 টন, ঠিক আছে, একটা ট্রাকের ওজন 30 টন। এটা কি মাস অর এটা ওয়েট? বলো, প্র্যাকটিস করো এখন আমার সাথে। ইজ ইট মাস অর ইজ মিস ইট? ওয়েট। নো, ওয়েট না। কোনো কিছুর পরিমাপ যদি কিলোগ্রাম, গ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম এগুলাতে দেওয়া থাকে, সেটা সবসময় মাস। ওয়েট কি জিনিস জানো? আচ্ছা, ওয়েট যদিও ওজন। তোমাদের এখন পড়ানোর কথা না, ওয়েট অনেক অ্যাডভান্সড একটা জিনিস, ঠিক আছে। ওয়েট হচ্ছে এক ধরনের বল। আমি তোমাদেরকে দেখাই, আমরা কি গ্র্যাভিটেশনের কথা জানি? ইয়েস ইয়েস মিস। মিস। ইয়েস, ভেরি গুড। সো আমরা গ্র্যাভিটেশনের কথা যদি জানি, তাহলে আমরা জানবো ওয়েট কি। জানবো না, আমি এখন শিখাই দিচ্ছি, বাট এটা তোমাদের আপাতত লাগবে না। সো গ্র্যাভিটেশন কি? এটা হচ্ছে আর্থ, আর্থের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এটাকে আমাদেরকে একটা, আমরা ছুটে চলে যাচ্ছি না, ঠিক আছে। উই আর নট ব্রেকিং ফ্রি ফ্রম দিস আর্থ। আমরা কিভাবে এই আর্থের পৃষ্ঠে দাঁড়িয়ে আছি? উইথ দ্য হেল্প অফ গ্র্যাভিটি, ঠিক আছে। গ্র্যাভিটি আমাদেরকে টেনে ধরে রেখেছে। এটা এক ধরনের বল, ঠিক আছে। গ্র্যাভিটি কি? এক ধরনের ফোর্স। ফোর্স মানে কি? বল। বাংলায় শক্তি বলা হয়। আমরা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ফোর্সের বাংলা কি, তুমি হয়তো বলবা যে ফোর্স মানে তো শক্তি দেওয়া, বাট ফোর্সের সাইন্টিফিক বাংলা হচ্ছে বল। শক্তি আর বল কিন্তু এক জিনিস না, যেভাবে ওজন আর ভর এক জিনিস না। অনেক জটিল এখন মনে হতে পারে, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এই যে কতটুকু শক্তি দিয়ে, কতটুকু বল দিয়ে, শক্তি না, ঠিক আছে, কতটুকু বল দিয়ে আর্থ আমাদেরকে টেনে ধরে রেখেছে, এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসটা হচ্ছে ওয়েট। কতটুকু শক্তি দিয়ে আর্থ আমাকে বা এই পৃথিবীতে যা কিছু অবজেক্ট আছে, ঘর বাড়ি গাছপালা, সবকিছুকে টেনে নিজের দিকে ধরে রেখেছে, কতটুকু ফোর্স দিয়ে, এই ফোর্সটা হচ্ছে ওয়েট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, এইটার সাথে, এই ওয়েটের সাথে আমাদের যেটাকে আমরা অ্যাকচুয়াল ওয়েট বলি, যেটা আমাদের ভর, ওইটার কোনো রিলেশন নাই। এটা একটু, আমরা তো অ্যাকচুয়ালি যখন বাঙালি ছিলাম, তখন আমরা আমাদের ভাষায় ইংলিশ শব্দগুলা কোথায় থেকে এসেছে আমরা কি জানি? ইংলিশ শব্দগুলা কিভাবে এসেছে আমাদের ভাষায়? ওয়েট তো একটা ইংলিশ ওয়ার্ড। মিস ব্রিটিশ রুল থেকে হয়তো। ইয়েস, ভেরি গুড। ব্রিটিশ রুল থেকে আমাদের ভাষায় ইংলিশ ওয়ার্ড গুলো এসেছে। ব্রিটিশরা হচ্ছে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ায় যখন কলোনি, আমরা পলাশির যুদ্ধ কি পড়েছি কখনো? আচ্ছা, না পড়ে থাকলেও সমস্যা নেই, জিকে তো ইয়েস তোমাদের মিস। সামনে। আচ্ছা, পড়লে তো খুবই ভালো, জিকে তে সামনে তোমাদেরকে পলাশির যুদ্ধ আর হাবিজাবি ব্রিটিশ রুল সবই পড়ানো হবে। সো ইংরেজরা যখন আমাদের শাসন করতে এসেছিল, তখন ইংরেজদের থেকে আমরা অনেক ওয়ার্ড নিজের ভাষায় নিয়ে নিয়েছি। সেই নেওয়ার সময় কিছু ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেছে, সেরকম একটা ওয়ার্ড হচ্ছে ওয়েট। ওয়েট কিন্তু ম্যাথ না, ঠিক আছে। আমরা যখন কাউকে জিজ্ঞেস করছি যে তোমার ওজন কত, আমরা অ্যাকচুয়ালি আস্ক করছি তোমার ভর কত, কিন্তু এটাকে আমরা একটু মিস প্রোনাউন্স করে ফেলেছি বা মিস ফ্রেজ করে ফেলেছি। সুতরাং আমি বললাম আমার কাছে 1 কেজি চাল আছে, এটা কি হবে, ওয়েট অর মাস? মাস। মাস, ভেরি গুড। কেজি, এই যে এখানে দেখো যে ইউনিট গুলা দেওয়া আছে, কেজি, মিলিগ্রাম, গ্রাম, কুইন্টাল, টন, এই জিনিসগুলা কখনোই ওয়েট না। ওয়েটের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। এটা তোমাদের এখন লাগবে না, বাট ওয়েটের একক হচ্ছে নিউটন। নিউটন নামে একটা সায়েন্টিস্ট আছে, ওয়েটের একক হচ্ছে নিউটন। ওয়েটের সাথে গ্রাম কিলোগ্রামের কোনো সম্পর্ক নাই। তোমাকে যদি বলা হয় যে আহ, এই টেবিলের উপর 20 গ্রাম কি আছে, 20 গ্রাম খাবার আছে, বা হচ্ছে আমার কাছে 20 গ্রাম লবণ আছে, এটা কি ওয়েট অর মাস? মাস। ইয়েস, ভেরি গুড। ওয়েট অ্যান্ড মাস কখনোই কনফিউজিং করা যাবে না। এটার জন্য স্টুডেন্টদের অনেক মার্ক কাটা যায়, কারণ তারা ভুল করে ফেলে। ওয়েট এখন তোমাদের লাগবে না, জাস্ট মাথায় রাখবা আমরা যা কিছু ওজন বলে জানি সেটা হচ্ছে মাস। আচ্ছা, এরপর আসে হচ্ছে টাইমের ইউনিট। মাসের আরেকটি ইউনিট আছে, সেটা হচ্ছে পাউন্ড।
কারো বাসায় কি ওয়েট মেশিন আছে? আচ্ছা, ওয়েট মেশিন থাকলে দেখবে ওখানে দুইটা ইউনিট দেওয়া, কেজিতে দেওয়া আর উপরে আরেকটা ঘরে পাউন্ড দেওয়া। কেউ যদি কখনো ওয়েট মেশিন দেখো, মিস ডিজিটাল গুলা আমাদের না। বাসায় আছে, পিছনে একটা সুইচ থাকে, ওখানে লেখা থাকে ওয়েট অর পাউন্ড, ওখানে আচ্ছা, টিপ তাহলে তো দিলে। ভেরি গুড। ডিজিটাল হলে আই গেস সুইচ করা যায়, কিন্তু অ্যানালগ ওয়েট মেশিন যেটাতে এরকম কাটা দেখা যায় এখন, আই মিস গেস ওইটা খুব একটা বাড়িতে আছে হ্যাঁ, ওগুলা ওয়েট অ্যানালগ মেশিন। ওয়েট মেশিনে দেখবা এরকম কেজি আর পাউন্ডের জায়গা আলাদা আলাদা। সুতরাং কেজিতেও মাপা যায়, পাউন্ডেও মাপা যায়, গ্রামেও মাপা যায়, কিলোগ্রামেও মাপা যায়, সেন্টিগ্রামেও মাপা যায়, মিলিগ্রামেও রাখা যায়, একই জিনিস। যেমন এই যে 1 কিলোমিটার যেমন 1000 মিটার, ওইরকম 1 কিলোগ্রাম হচ্ছে কত গ্রাম? 1000 গ্রাম, ঠিক আছে। 1000। দুইটার দুইটার ইউনিট হচ্ছে একই। তারপর 1 মিটার যেরকম 100 সেন্টিমিটার, গ্রামের ক্ষেত্রে হবে 1 গ্রাম 100 সেন্টিগ্রাম। শুধু মিটারের জায়গায় গ্রাম বসবে, বাদ বাকি সবকিছুই একই, ঠিক আছে। কিলোর জায়গায় কিলো, শুধু মিটারের জায়গায় গ্রাম বসাই দিলে আমাদের ওয়েটের বা মাসের ইউনিটও হয়ে যাবে। যেমন এই যে 1 কিলোগ্রাম 1000 গ্রাম, 1 গ্রাম 1000 মিলিগ্রাম, 100 সিজি লিখলাম, এটা হচ্ছে সেন্টিগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের আলাদা আলাদা করে কষ্ট করে মুখস্থ করার কিছু নাই, শুধু মিটারের জায়গায় গ্রাম বসাই দিলে সব ইউনিটই সেম থাকবে। আচ্ছা, এরপর আসি ইউনিট অফ টাইম, যেটা আমরা সবাই চিনি, সেকেন্ড, মিনিট, আওয়ার। এর বাইরে টাইমের আসলে ইউনিট নাই কখনোই। আচ্ছা, সেন as described earlier, the unit of time is second in all system of unit. আমাদের সব ইউনিট সিস্টেমে আমরা সেকেন্ড ইউজ করি, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় সেকেন্ড ইউজ করি। কিছু কিছু বাস ট্রাকের স্পিডে বলা হয় এত কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 1 ঘন্টায় এই বাসটা, ধরো আমি বললাম এই বাসের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, মানে কি এই বাসটা 1 ঘন্টায় 1 আওয়ারে 5 কিলোমিটার যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কিছু মেজারমেন্টের এক্সপেরিমেন্ট দেওয়া আছে বা এক্সাম্পলস দেওয়া আছে, যেমন হচ্ছে লেন্থ, ম্যাস এন্ড টাইম। ফার্স্টে হচ্ছে স্কেল দিয়ে যখন আমরা মেজার করব, তখন এখানে একটা কারেক্ট মেথড দেওয়া আছে। স্কেল যেখানে আমরা মেজার করব ঠিক সেই বরাবর তাকাতে হবে। বাম থেকে বা ডান থেকে তাকালে কিন্তু উল্টা পাল্টা লাগতে পারে, ঠিক আছে। এই জন্য যেই জায়গাটা মাপবো আমাদের একদম ওই বরাবর নিজের আইসাইটটা ঠিক রাখতে হবে। এরপর হচ্ছে আমরা কয়েনের, ধরো আমি চিন্তা করলাম যে আমি 50টা কয়েন নিব, দেন আই উইল মেজার দেয়ার হাইট, যে আমি 50টা কয়েন একে অপরের উপর রেখে ওদের হাইট কত হচ্ছে। সেখানে আমি এখানে মিটার ইউজ করব, যে 50টা কয়েন আমরা একসাথে নিলে হয়তোবা আমাদের 2-3 ইঞ্চি হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেজারমেন্ট অফ মাস। মেজারমেন্ট অফ মাস কি? এখানে বলছে পুট আ ওয়েট অফ 100 গ্রাম অন দি লেফট প্যান অফ ব্যালেন্স। এখানে হচ্ছে ব্যালেন্স বলতে ওই জিনিসটাকে কি বলে, বাংলায় হচ্ছে নিক্তি বলে, ইংলিশে হোয়াট ইজ ইট কল্ড? আহ তোমরা কি জিনিসটা দেখেছো, ওই যে বাজারে যেটা মাপা হয় যে দুই সাইডে দাড়ি পাল্লা, ইয়াস দাড়ি পাল্লা। মিস মিস লিব্রা। ইয়েস, ভেরি গুড। ওকে, উই হ্যাভ আ পলিটিক্যাল পার্টি যার কি হচ্ছে, যার মার্কা হচ্ছে দাড়ি পাল্লা। সো ওই দাড়ি পাল্লাই মাপার সময় ধরো আমি আগে থেকে কিছু ফিক্সড করে রেখেছি যে এটা হচ্ছে আমাদের 100 গ্রাম। তার পাশে আমরা বাজারে গেলে দেখেছি যে সবজি বিক্রেতারা কিভাবে মাপে, তাই না? এখন মিস হচ্ছে ওই দাঁড়িপাল্লায় লাইক স্টোন দেয়, যে হ্যাঁ, 1 কেজির ওটাকে স্টোন ইয়াস স্টোন দিলাম, দেয়, ওটাকে ওই বাংলায় ওয়েটে বাটখারা আমি বলে। এই সবজি দিলাম। ইয়েস, ভেরি গুড। এখন বেশিরভাগ সবজি বিক্রেতার কাছে ডিজিটাল ওয়েট মেশিন আছে বা ডিজিটাল মেজারমেন্ট মেশিন আছে, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমরা বাজারে যেতাম, তখন সব সবজি আলারাই ফলমূল আলারাই এরকম দাঁড়ি পাল্লায় মাপতো, এক পাশে ফল দিত আরেক পাশে এরকম বাটখারা দিত। তো দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং সাইট, তখন ম্যাজিকের মতো লাগতো। তো আমরা যদি কখনো সায়েন্স ল্যাবে, তোমরা যে স্কুলের যখন ল্যাবে যাবা তখন দেখবা ওখানে তখনও দাঁড়িপাল্লা আছে। এক পাশে তোমার ওয়েট আগে থেকেই ওয়েট দেওয়া থাকবে, মাস দেওয়া থাকবে, আরেক পাশে তুমি ধরো মার্বেল দিলা বা ফল দিলাম, এগুলা হচ্ছে তোমরা মেজার করতে পারবা। সো ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে পরীক্ষায় কেউ প্রশ্ন করবেও না যে তুমি এটা কিভাবে মাপবা, আমাকে স্টেপ বাই স্টেপ বলো। ইটস অল ফর দি বেসিক। আচ্ছা, এখন আসে টাইম স্ট্যাম্পিং। এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রসেস। সেটা হচ্ছে সবসময় আমাদের ঘড়ি ছিল না, ঘড়ি আবিষ্কার হওয়ার আগে মানুষ কিভাবে টাইম মাপতো, ঠিক আছে। তখন আমরা স্ট্যাম্প দিয়ে টাইম মাপতাম, স্ট্যাম্প ওর একটা স্টিক দিয়ে, ঠিক আছে। স্টিক দিয়ে কিভাবে আমরা টাইম মাপতাম, ধরো
রোদ পড়ে যেখানে, সূর্যের আলোর সাহায্যে টাইম নির্ধারণ করা হতো। রাতের বেলা টাইম নির্ধারণ করা একটু কঠিন হতো, চাঁদের আলো লাগতো, বাট সূর্যের আলোর সাহায্যে এই মাপাটা সবচেয়ে কমন ছিল যখন আমাদের কাছে ঘড়ি ছিল না। সো হোয়াট উই উইল ডু, আমরা একটু ফাঁকা জায়গায় যাই, তোমাকে আমি একটু এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে সূর্য। এখানে আমি একটা স্টিক বা গাছের ডাল মাপলাম, ঠিক আছে? আমরা কি দেখেছি সব আলোতে কি আমাদের একই রকম ছায়া পড়ে? নো কখনো মিস। কখনো ছায়া একটু বড় লাগে, আবার কখনো কখনো ছায়া একটু ছোট লাগে, তাই না? কখনো মিস কখনো আপনার ছায়া কথা অনেক। শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? মিস কিছু বুঝছি না আপনি কি বলছেন। আচ্ছা, সবারই কি এই সমস্যা হচ্ছে আমার কথা শুনতে? নো মিস। আচ্ছা, মিস তাহলে মেবি তোমার ইন্টারনেট বুঝাই কানেকশন একটু আনস্টেবল যাচ্ছে হয়ে না। গিয়েছিল, ঠিক আছে আহনাফ? তুমি একটু একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করার ট্রাই করো, তোমার মেবি কানেকশন আনস্টেবল হয়ে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন স্টিকের এই যে এই জিনিসটা, আমরা একটা এক গাছের সেকেন্ড ডাল। মিস, একটু লিভ নিয়ে আবার জি আসছি জি, মিস। অবশ্যই, ঠিক আছে। এটা ধরো একটা গাছের ডাল, আমরা একটা গাছের ডাল মাটিতে এখানে পুঁতে রাখলাম। এখন ধরো সকাল 10টা বাজে আমরা গেলাম, তখন দেখলাম গাছের ডালটার ছায়া এতটুকু পড়ছে, ঠিক আছে? এখানে আমি মাটিতে একটা দাগ দিলাম, মাটিতে দাগ দিয়ে লিখলাম 10টা, 10। এরপর আমি 2 ঘন্টা পরে গেলাম, 2 ঘন্টা পরে গিয়ে দেখলাম ছায়া আরো ছোট হয়ে গেছে, ছায়া তখন এখানে পড়ছে, এভাবে পড়ছে, সূর্য একদম মাথার উপরে থাকলে ছায়া ছোট হয়ে যায়। তখন আমি দিলাম এখানে 12টা। এরপর দুপুর গড়াইলো, বিকাল হয়ে গেল, তখন সূর্যটা কোথায় চলে আসবে? সূর্য কিন্তু আর ওই পাশে থাকবে না, সূর্য চেঞ্জ হয়ে এ পাশে চলে আসবে, শিফট হয়। তারপর আমি বিকাল 3টা বাজে গেলাম, দেখলাম এই পাশে ছায়া পড়ছে, এতটুকু ছায়া পড়ছে, এখানে আমি মাটিতে লিখলাম 3টা। আরো পরে গেলাম, দেখলাম ছায়া আরো লম্বা হয়েছে, 5টা বাজে গেলাম, তারপর আমি এখানে লিখলাম 5টা। তার মানে কি আমরা বুঝতে পেরেছি টাইম স্ট্যাম্প কিভাবে করে? ইয়েস মিস। ওকে, ভেরি গুড। তাহলে এইভাবে এখন আর টাইম স্ট্যাম্প করে না, আগেকার আমলে এরকম হচ্ছে স্ট্যাচু দিয়ে টাইম স্ট্যাম্প করা হতো, মাঝখানে একটা স্ট্যাচু সেট রেখে স্ট্যাচুর আশেপাশে বা একটা মেটাল রডের আশেপাশে বা গাছের ডালের আশেপাশে এরকম মার্ক করা থাকতো, এই যে এখানে যেমন লেখা আছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এটা হচ্ছে ছায়া কত ছোট বড় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতো। আচ্ছা, এরপরে আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমাদের পড়াও নাই বেশি। এরপর আসে এরিয়া। এরিয়া আমরা সবাই জানি, রেক্টাঙ্গুলার এরিয়া আমরা কিভাবে বের করি? লেন্থ ইন্টু ব্রেথ অর উইথ। আর ভলিউম কি? ভলিউম হচ্ছে আয়তন। লেন্থ আর ব্রেথ এর সাথে আমাদের কি লাগে ভলিউমের ক্ষেত্রে? ভলিউম মেবি আমরা আগে কখনো পড়িনি, তাই না? আচ্ছা, ঠিক আছে। ভলিউম হচ্ছে হাইট আয়তন, লাগে। কতটুকু স্পেস আছে একটা জায়গায়, আমাদের কতটুকু স্পেস আছে, কতটুকু জায়গা আছে একটা রুমের মধ্যে, কতটুকু জায়গা আছে একটা ব্যাগের মধ্যে, একটা বক্সের মধ্যে কতটুকু জায়গা আছে, এটাকে আমরা বলছি ভলিউম। সো ভলিউম ইজ এরিয়া ইন্টু হাইট। এরিয়া কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই তিনটা একসাথে গুণ করলে আমরা একটা জিনিসের ভলিউম পাবো, ঠিক আছে? ভলিউমের ইউনিট হচ্ছে কিউবিক মিটার, ঠিক আছে? কিউবিক মিটার বা সিসি। অনেক সিলিন্ডারে বা এখানে সেখানে লেখা দেখবা সিসি, সিসি মানে কিউবিক মিটার। কিউব, কিউব চিনি আমরা, কিউব হচ্ছে এরকম একটা জিনিস। রুবিক্স কিউব তো আমরা সবাই দেখেছি, যেই জিনিসের 3টা তল থাকে সেপারেট, এটাকে হচ্ছে কিউব বলে। কিউবের কি থাকে? উচ্চতা থাকে, লেন্থ থাকে, ব্রেড থাকে। আমি যদি একটা কাগজ নেই, কাগজ কিন্তু ফ্ল্যাট, কাগজের কিন্তু হাইট নাই, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, কিউব হচ্ছে 3 ডাইমেনশনাল। এই জন্য আমরা যখন হাইট অ্যাড করছি তখন আমাদের ভলিউমের ইউনিট হবে কিউবিক মিটার, এটা একটু মাথায় রাখতে হবে। যদি আমরা ইঞ্চি দিয়ে করি, এইটা ধরো আমি রুবিক্স কিউব, এটার এক সাইড হচ্ছে 1 ইঞ্চি, তার মানে আমাদের কিউবিক ইঞ্চ হয়ে যাবে। যদি সেন্টিমিটার থাকে তাহলে কিউবিক সেন্টিমিটার হবে, যদি মিটার দেওয়া থাকে প্রশ্নে আমাদের, তখন কিউবিক মিটার হবে। তো এটা আমরা একটু ম্যাথ করলেই দেখতে পাবো, এখন পড়ে মুখস্থ করতে গেলে একটু আমাদের ডিফারেন্ট লাগতে পারে। এটা ভলিউম চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, ধরো একটা গ্লাস নিবা, একটা গ্লাসে পানি ভর্তি থাকবে, ঠিক আছে? এখন গ্লাসের মধ্যে একদম ভর্তি একটা গ্লাস, ঠিক আছে, ধরো এই গ্লাসটার এই পর্যন্ত পানি, এটার মধ্যে যদি তুমি একটা চামচ ঢুকাও, তখন কি হবে? কিছুটা পানি বাইরে পড়ে যাবে না? ইয়েস মিস।
এটা তো আমরা রিয়েল লাইফে সবাই দেখেছি। ধরো গোসলের সময় একটা বালতি একদম ফিল আপ করে বালতির মধ্যে যদি আমরা হাত দেই বা একটা মগ দেই, তখন কি হবে, কিছুটা পানি বাইরে পড়ে যাবে। কেন বাইরে পড়ে যাবে? কারণ আমি যে এক্সট্রা চামচটা এখানে ঢুকালাম, এইটার কি লাগবে, এটার জন্য আমাদের কিছুটা জায়গা লাগবে। জায়গা মানে হচ্ছে এই চামচটার ভলিউম আছে, ঠিক আছে, এই ভলিউম চামচটার ক্রিয়েট করতে ওই ভলিউমের সমান পানি বের হয়ে যাবে, যাতে চামচটার জায়গা হয়। এই জায়গাটাকেই আমরা সাইন্টিফিক ভাষায় বলছি ভলিউম, হাউ মাচ স্পেস অ্যান অবজেক্ট নিডস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে লিকুইডের ক্ষেত্রে সাধারণত আমরা ভলিউম ইউজ করি। লিকুইডের ক্ষেত্রে কিন্তু বলবা, কেউ সাধারণত বলে না যে 1 কেজি পানি আছে বা 1 কেজি তেল আছে, সাধারণত আমরা লিটার ইউজ করি। ভলিউমের ইউনিট কি তাহলে? লিটার, ঠিক আছে। আচ্ছা, এই যে লিটারের ক্ষেত্রেও সেম, 1000 লিটারে 1 কিলোলিটার, ঠিক আছে, 1000 মিলিলিটারে 1 লিটার। সো ওই যে ফার্স্টে তোমাদের এখানে যে বক্সটা দেওয়া আছে, এখানে তোমরা মিটারের জায়গায় জাস্ট লিটার বা গ্রাম বসালেই সেম ইউনিট পেয়ে যাবা। ওইটাই হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এরপর আসে টেম্পারেচার। টেম্পারেচার আমরা সবাই জানি, টেম্পারেচার আমরা সাধারণত সেলসিয়াস অথবা ফারেনহাইট ইউজ করি। আমরা যখন আহ তাপমাত্রা মাপি বাইরে, আমরা বলি না যে আজকে অনেক গরম পড়েছে, আজকে 46 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে সেলসিয়াস, ওই ইউনিটটা। কিন্তু যাদের বাসায় থার্মোমিটার আছে, তারা দেখবা থার্মোমিটারে কিন্তু 103 ডিগ্রি 4 ডিগ্রি আমরা জ্বরের সময় দেখা যায় আসে, এরকম ওইটাকে আমরা ইউজ করি ফারেনহাইট, ঠিক আছে। অনেকের বাসায় হয়তো বা ডিজিটাল থার্মোমিটার আছে, অ্যানালগ থার্মোমিটারে বেশিরভাগ টাইমে ফারেনহাইট ইউনিট দেওয়া থাকে। যদি বলে যে অনেক সময় আমাদের অসুস্থ হয়ে যায় না, তখন যদি বলে যে 102 জ্বর বা 103 জ্বর, ওইটা হচ্ছে ফারেনহাইট। আর টেম্পারেচার বা তাপমাত্রা, আমাদের ওয়েদার, এটা আমরা মেজার করি সেলসিয়াস হিসেবে। তো দুইটাই আমাদের টেম্পারেচার ইউনিট। তো এই দুইটা হচ্ছে মোস্ট কমন, এর বাইরেও অনেক ইউনিট আছে, but আমাদের লাগে না। এই যে এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ থার্মোমিটার। এটা হচ্ছে সাধারণত কারো জ্বর হলে বা কোনো গরম, কারো বাসায় যদি গরম পানি টানি কিছু থাকে, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও, করে দেখতে পারো যে এই যে ভিতরে এই মার্ক করা জিনিসটা বাড়তে বাড়তে যেই টেম্পারেচার ওখানে গিয়ে থামবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। আমাদের চ্যাপ্টার রিলেটেড কি কারো কোনো প্রশ্ন আছে, যে মিস এই জিনিসটা বুঝিনি আর এটাতে সমস্যা? আচ্ছা, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা হচ্ছে এই কিছু কোশ্চেন আছে বইয়ের, এগুলা সলভ করে আমরা হচ্ছে আজকে ক্লাসটা শেষ করে দিব। সো হুইচ ওয়ান ইজ ইউনিট অফ মাস? আমি জানি এটা সবাই পারবে। কোনটা? এখানে কিলোমিটার, কেলভিন, ক্যান্ডেলা, কিলোগ্রাম। মিস কিলোগ্রাম। ইয়েস, কিলোগ্রাম। শুধু একজন বললে তো হবে না, এটা অনেক ইজি। মাস মানে কি? ভর, ভরের ইউনিট কিলোগ্রাম। মিটার তো হবেই না। কেলভিন হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, এটা টেম্পারেচার ইউনিট। আর এটা হচ্ছে আলোর ইউনিট, কতটুকু উজ্জ্বল আলো। ক্যান্ডেলা হচ্ছে আলোর ইউনিট। আমি এখানে লাইট লিখে দিলাম, খাতায় একটু নোট করে রাখতে পারো এগুলো। এটা টেম্পারেচার, এটা আলো। আচ্ছা, এরপরে হুইচ ওয়ান ইজ আ ডিরাইভড ইউনিট? ডিরাইভড ইউনিট কি? আমরা স্কোয়ার জানি অন্য মিটার। ইউনিট থেকে যেটা পাওয়া যায়, তাহলে এখানে কোনটা? স্কোয়ার মিটার। স্কোয়ার ইয়েস, মিটার। স্কোয়ার মিটার, ভেরি গুড। এটা আমরা হচ্ছে এরিয়ার ক্ষেত্রে পাই সাধারণত, স্কোয়ার মিটার। এক্সেলেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির বেসিসে আমাদের কোশ্চেন সলভ করতে বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্টোন শোন ইন ফিগার বি? বি তে একটা স্টোন এই যে পানির মধ্যে আছে, এটার ভলিউম কত? আচ্ছা দেখো, এখানে 5 সিসি ফার্স্টে মিস। 5 সিসি, 15 সিসি। ভেরি গুড। প্রথমে পানি ছিল 15 সিসি, পাথর দেওয়ার পর 5 সিসি পানি পড়ে গেল, 10 সিসি হয়ে গেল। তার মানে আমাদের কি স্টোনের ভলিউম হচ্ছে 5 সিসি, ঠিক আছে। এরপরে টু ডিটারমাইন দ্য ভলিউম অফ অবজেক্ট শোন ইন ফিগার এ, এর যে অবজেক্ট, এটার ভলিউম বের করতে আমাদের কি লাগবে? মাল্টিপ্লিকেশন Multiplication of অফ 3 units is 10 required. ইউনিটস, ভেরি গুড। হাইট লাগবে, ওয়েট লাগবে, আর লেন্থ লাগবে। আচ্ছা, আর মাল্টিপ্লিকেশন অফ এরিয়া অ্যান্ড হাইট, এটাও কারেক্ট। এরিয়া মানেই কিন্তু লেন্থ অ্যান্ড উইথ, দুইটা 1 and 3, তার মানে। আচ্ছা, আচ্ছা, ক্রিয়েটিভ কোশ্চেন। ক্রিয়েটিভ কোশ্চেন তো এটা তো সিডি সলভ করে দেওয়ার কিছু নেই, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর এ আর বি আমি একটু দেখে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ লেন্থ ইন এসআই সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা? এমকেএস, তাই না? এমকেএস। এমকেএস এর ইউনিট অফ লেন্থ কোনটা ছিল? মিটার। মিটার, ভেরি গুড, মিটার। আচ্ছা, এরপরে হোয়াট ইজ ক্যান্ডেলা? ক্যান্ডেলা কি?
ব্রাইটনেস অফ লাইটের ইউনিট, তো ঠিক আছে? ব্রাইটনেসের ব্রাইটনেস, একটা আলো কতটুকু উজ্জ্বল, কত ক্যান্ডেলা Unit আলো of luminous intensity. ইয়েস, ভেরি গুড, লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে সাইন্টিফিক টার্ম, এক্সেলেন্ট, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের মোটামুটি এখানে চ্যাপ্টারটা শেষ। আই গেস এই চ্যাপ্টারটা এখানে তোমাদেরকে পড়ালাম। এখন ইজিও লাগতে পারে, কঠিনও লাগতে পারে, এটা তোমরা ভালো বলতে পারবা। বাট বাসায় একবার পড়ে দেখতে হবে, ক্লাস যেহেতু শেষ, ফ্রি টাইমে তোমরা একটু চ্যাপ্টারটা দেখবা। কোনো প্রবলেম থাকলে কি করতে হবে, কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে একটু নিজেকে নোট করে রাখতে হবে। নোট করে আবার নেক্সট ক্লাস আস্ক করবা যে মিস বা স্যার এই জিনিসটা আমরা বুঝিনি। তাহলে আজকে অনেকক্ষণ ক্লাস হয়েছে, আই এম শিওর এভরি ওয়ান অফ ইউ ভেরি টায়ার্ড। সো তোমাদের আজকে ক্লাস এখানেই শেষ। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, Assalamualaikum, Miss. গুড নাইট, ওয়ালাইকুম আসসালাম, মিস ওয়ালাইকুম আসসালাম।